বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের বিশেষ সংবাদ পর্যালোচনায়। আজ ৩০ জুন ২০২৬। আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর, আর এই অর্থবছরের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর এক দীর্ঘ প্রতীক্ষার অবসানের সম্ভাবনা, নবম জাতীয় পে স্কেল। আজকের পর্বে আমরা শুধু খবর পড়ব না, খবরের পেছনের গল্প, অর্থনীতি, ইতিহাস আর মানুষের জীবনের আঁচড় তুলে ধরার চেষ্টা করব। শুরু করা যাক। প্রথম পর্ব, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালের জুলাই মাসে। এরপর কেটে গেছে ১১ বছর। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্য বহুগুণ বেড়েছে, বাসা ভাড়া বেড়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামো রয়ে গেছে অপরিবর্তিত। মাঝে মহার্ঘ ভাতা দিয়ে সাময়িক স্বস্তি দেওয়ার চেষ্টা হয়েছে ঠিকই, কিন্তু সেটা কখনোই পূর্ণাঙ্গ পে স্কেলের বিকল্প হতে পারেনি। এই দীর্ঘ বিরতির ফলেই তৈরি হয়েছে আজকের প্রত্যাশা আর উদ্বেগের মিশ্র পরিস্থিতি। দ্বিতীয় পর্ব, একটি সংখ্যার গল্প। ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেল আসে, তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $১,৩১০ আশেপাশে। এখন তা প্রায় $৩,০০০ কাছাকাছি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। অর্থাৎ অর্থনীতির আকার অনেকটাই বড় হয়েছে এই সময়ে, কিন্তু এই প্রবৃদ্ধির সুফল সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় প্রতিফলিত হয়নি। এই ব্যবধানটাই মূলত নতুন পে স্কেলের দাবির মূল ভিত্তি। তৃতীয় পর্ব, একটি প্রতিনিধিত্বমূলক জীবনচিত্র। এই গল্পটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়, বরং লাখো কর্মচারীর সম্মিলিত বাস্তবতার একটি প্রতিচ্ছবি। ধরা যাক, একজন মাঝবয়সী সহকারী কর্মকর্তা, ১৫ বছরের চাকরি জীবন, ঢাকার উপকণ্ঠে ভাড়া বাসায় থাকেন, ২ সন্তান পড়াশোনা করছে। মাসিক বেতন ভাতা মিলিয়ে আয়ের প্রায় পুরোটাই চলে যায় বাসা ভাড়া, বাজার খরচ আর সন্তানদের লেখাপড়ার পেছনে। সঞ্চয়ের সুযোগ প্রায় নেই বললেই চলে, আর কোনো অপ্রত্যাশিত খরচ যেমন অসুস্থতা এলে পুরো পরিবারের বাজেট ভেঙে পড়ে। এই বাস্তবতা একা কারো নয়, লাখ লাখ পরিবারের রোজকার সংগ্রামের প্রতিচ্ছবি এটি, এবং এই কারণেই পে স্কেল শুধু সংখ্যার বিষয় নয়, এটি মর্যাদা আর নিরাপত্তার প্রশ্ন। চতুর্থ পর্ব, পেনশনভোগীদের প্রসঙ্গ আলোচনায় প্রায় বাদ পড়ে যায় একটি বড় অংশ, পেনশনভোগীরা। নতুন পে স্কেলের সুফল শুধু কর্মরতদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অবসরপ্রাপ্তদের জন্য প্রযোজ্য হওয়া উচিত বলে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। বিশেষত যারা কম পেনশন পাচ্ছেন, বার্ধক্যে যাদের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, তাদের জন্য এই সংস্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই অংশটির চূড়ান্ত রূপরেখা গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। পঞ্চম পর্ব, পে ফিক্সেশন বোঝার সহজ পথ। পুরনো বেতন কাঠামো থেকে নতুন কাঠামোয় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় পে ফিক্সেশন। সাধারণত এই প্রক্রিয়ায় কর্মচারীর বর্তমান গ্রেড, ধাপ এবং চাকরিকালের ভিত্তিতে নতুন স্কেলে তার অবস্থান নির্ধারণ করা হয়। গেজেট প্রকাশের পর সাধারণত সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে এই ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই এখনই যা করণীয়, সার্ভিস বুক হালনাগাদ আছে কিনা যাচাই করে নিন। নিজের গ্রেড, বর্তমান মূল বেতন ও যোগদানের তারিখ স্পষ্টভাবে জেনে রাখুন। হিসাব শাখার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, যাতে গেজেট প্রকাশের পর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা যায়। ষষ্ঠ পর্ব, সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলো। গেজেট কবে আসবে? এই মুহূর্তে এটি প্রক্রিয়াধীন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। চূড়ান্ত তারিখ এখনও অনিশ্চিত, তবে নতুন অর্থবছর থেকেই কার্যকারিতা প্রত্যাশিত। এক ধাপে নাকি কয়েক ধাপে বাস্তবায়ন হবে? সরকারি ব্যয় সক্ষমতার বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি বলে অর্থনীতিবিদরা মনে করছেন। বকেয়া পাওয়া যাবে কি? কার্যকরের তারিখ থেকে গেজেট প্রকাশ পর্যন্ত সময়ের বকেয়া দেওয়ার রীতি অতীতেও দেখা গেছে। সবাই কি সমান হারে সুবিধা পাবেন? না, কারণ পে ফিক্সেশন ব্যক্তিভেদে আলাদা হয়, যা নির্ভর করে গ্রেড ও চাকরিকালের উপর। সপ্তম পর্ব, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরনো দাবি। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আগের ব্যবস্থায় নির্দিষ্ট বছর চাকরি পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার সুযোগ ছিল, যা পরবর্তীতে রহিত হয়ে যায়। নতুন পে স্কেলে এই সুবিধা ফিরিয়ে আনার দাবি জোরালোভাবে উঠছে, যদিও এটি চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হবে কিনা তা এখনও অনিশ্চিত। অষ্টম পর্ব, মহার্ঘ ভাতা বনাম পে স্কেল। এই দুটি বিষয় প্রায় গুলিয়ে ফেলা হয়। মহার্ঘ ভাতা একটি সাময়িক ব্যবস্থা, মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে দেওয়া অতিরিক্ত অর্থ। এটি স্থায়ী বেতন কাঠামোর অংশ নয়।
অন্যদিকে পে স্কেল হলো সম্পূর্ণ বেতন কাঠামোর পুনর্বিন্যাস, যেখানে গ্রেড, ধাপ, ভাতা সবকিছু নতুনভাবে নির্ধারিত হয়। কর্মচারীদের মূল দাবি তাই সাময়িক ভাতা নয়, স্থায়ী সমাধান। নবম পর্ব, কেন ধাপে ধাপে বাস্তবায়নই বাস্তবসম্মত। বাংলাদেশের জাতীয় বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় ঋণের সুদ পরিশোধ, ভর্তুকি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পে। একবারে সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করতে হলে বিপুল অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, যা একসাথে জোগাড় করতে গেলে হয় কর বাড়াতে হবে, নয়তো উন্নয়ন ব্যয় কমাতে হবে বা ঋণ নির্ভরতা বাড়াতে হবে। অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করেন ধাপে ধাপে বাস্তবায়নই মূল্যস্ফীতি ও রাজস্ব ভারসাম্য বজায় রাখার দিক থেকে অপেক্ষাকৃত নিরাপদ পথ, যদিও এতে কর্মচারীদের ধৈর্য ধরতে হয়। দশম পর্ব, পে স্কেল ও সুশাসনের সম্পর্ক। গবেষণায় বারবার দেখা গেছে যেসব দেশে সরকারি বেতন কাঠামো মানসম্পন্ন ও প্রতিযোগিতামূলক, সেসব দেশে প্রশাসনিক দুর্নীতি প্রবণতা তুলনামূলক কম। বেতন যখন জীবনযাত্রার মৌলিক চাহিদা মেটাতে যথেষ্ট হয় না, তখন বিকল্প আয়ের পথ খোঁজার প্রবণতা তৈরি হতে পারে। তাই নতুন পে স্কেলকে শুধু বেতন বৃদ্ধি হিসেবে না দেখে দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কারের একটি অংশ হিসেবেও দেখা যেতে পারে। একাদশ পর্ব, মেধা পলায়ন ঠেকানোর সম্ভাবনা। প্রতিবছর দেশের বহু মেধাবী তরুণ তরুণী উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমান। এর একটি বড় কারণ সরকারি চাকরির বেতন কাঠামোর অনাকর্ষণীয়তা। বেতন কাঠামো প্রতিযোগিতামূলক হলে মেধাবীদের একটি অংশ আবার সরকারি প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সক্ষমতার জন্য ইতিবাচক। দ্বাদশ পর্ব, অর্থনীতিতে পরোক্ষ প্রভাব। ২২ লাখ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে এর প্রভাব শুধু তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকে না। স্থানীয় বাজার, ছোট ব্যবসা, পরিবহন খাত, খুচরা বিক্রেতা সবখানেই চাহিদা বৃদ্ধির একটি ঢেউ তৈরি হতে পারে। একই সাথে বেসরকারি খাতও প্রতিযোগিতামূলক থাকতে বেতন কাঠামো পুনর্বিবেচনা করতে পারে। ত্রয়োদশ পর্ব, ইতিহাস যা শেখায়। অতীতের পে স্কেলগুলো বাস্তবায়ন ইতিহাস ঘাঁটলে দেখা যায় প্রতিবারই প্রাথমিক পর্যায়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও অধৈর্য লক্ষ্য করা গেছে, কিন্তু সময়ের সাথে সাথে কাঠামো স্থিতিশীল হয়েছে এবং জীবনযাত্রার মানে প্রতিফলন পড়েছে। ইতিহাসের এই ধারা থেকে এটুকু বলা যায় যে প্রক্রিয়াটি ধীর হলেও দিক ঠিক থাকলে ফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা থাকে। চতুর্দশ পর্ব, পক্ষে বিপক্ষে যুক্তি। পক্ষে যারা বলছেন তাদের মতো, সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ কর্মচারী মানেই উন্নত সেবা ও উৎপাদনশীলতা। বিপক্ষে যারা বলছেন তাদের মূল উদ্বেগ বিপুল ব্যয় বৃদ্ধি বাজেট ঘাটতি বাড়াতে পারে এবং আন্তর্জাতিক ঋণ চুক্তির শর্ত পরিপালনে চাপ তৈরি করতে পারে, পাশাপাশি মূল্যস্ফীতির ঝুঁকিও থেকে যায়। মাঝামাঝি অবস্থান থেকে অনেকে মনে করেন ধাপে ধাপে সুষম বাস্তবায়নের মাধ্যমে এই দুই উদ্বেগের একটি ভারসাম্য রক্ষা সম্ভব। পঞ্চদশ পর্ব, যেসব প্রশ্নের উত্তর এখনো অজানা। ইনক্রিমেন্ট নির্ধারণের সুনির্দিষ্ট ফর্মুলা কি হবে, বিভিন্ন ক্যাডারের জন্য পৃথক বিবেচনা থাকবে কিনা, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা সুপারিশ কিভাবে মূল কাঠামোর সাথে সমন্বিত হবে, এই প্রশ্নগুলোর সুনির্দিষ্ট উত্তর গেজেট প্রকাশের আগে পাওয়া কঠিন। তাই এই মুহূর্তে যে কোনো নির্দিষ্ট সংখ্যা বা তারিখ নিয়ে অতি নিশ্চিত হওয়ার চেয়ে সরকারি ঘোষণার অপেক্ষা করাই বিচক্ষণতা। ষোড়শ পর্ব, শেষ কথা। একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন সেই কাঠামোয় থাকা মানুষগুলো আর্থিক নিরাপত্তা আর মর্যাদার অনুভূতি নিয়ে কাজ করতে পারেন। নবম পে স্কেল তাই শুধু একটি আর্থিক সংস্কার নয়, এটি একটি বার্তা যে রাষ্ট্র তার সেবকদের শ্রমের মূল্য দিতে প্রস্তুত। আমরা আশা করি এই প্রক্রিয়া স্বচ্ছ, দ্রুত এবং ন্যায্য হবে। নতুন কোনো তথ্য বা গেজেট সংক্রান্ত আপডেট পেলেই আমরা আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।